আজকের ক্লাসটা এবিটিএ টেস্ট পেপারের 242 পেজের বিভাগ গ এবং বিভাগ ঘ এর মধ্যে যেসব অঙ্কগুলো আছে সেগুলো আজকে সমাধান করব। আগের ক্লাসে বিভাগ ক এবং বিভাগ খ এর সমস্ত প্রশ্নের উত্তর সলভ করা হয়েছে। তাহলে বিভাগ গ এবং বিভাগ ঘ এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো আজকের ক্লাসে হবে। ক্লাসটা শুরু করার আগে সবার উদ্দেশ্যে শুধু এটুকুই বলতে চাই, সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে, অবশ্যই ক্লাসটি ভালো লাগবে। চলো ক্লাসটি শুরু করা যাক। পেজ 243 এবিটিএ টেস্ট পেপার বিভাগ গ এর 3.2 এর প্রশ্নটা বলছে 4 এটিএম চাপে ও 27°C উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? 4 এটিএম চাপে ও 27°C উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? আর শেষে আর এর ভ্যালুটা বলে দেওয়া আছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এখানে সবাই অবশ্যই খেয়াল রাখবে আর এর যে একক যেগুলো দেওয়া আছে লিটার, এটিএম, মোল, কেলভিন, এখানে চাপের যে ভ্যালুটা যেটা দেওয়া আছে 4 এটিএম, তার মানে এখানেও দেখো সেই এককটা আছে কি অ্যাটমসফিয়ার মানে কি এটিএম। চাপের তারপরে 27°C, তাহলে সেলসিয়াসটাকে আমার কিসে পরিণত করতে হবে? কেলভিনে প্রকাশ করতে হবে। তাহলে আর এর যে একক যেগুলো বলে দেওয়া আছে সেই রকম এককে সবগুলোকে নিয়ে আসতে হবে। 4 এটিএম মানে ওটা হচ্ছে অ্যাটমসফিয়ার, 27°C ওটা সেলসিয়াসে আছে, ওটাকে কেলভিনে আনতে হবে কারণ আর এর এককের মধ্যে কেলভিন আছে। তাহলে প্রথমে P ইকুয়াল টু 4 এটিএম, যদি এটা সেন্টিমিটার তোমার যদি মিলিমিটার এইচজি যদি থাকতো তাহলে কি করতে হতো সেন্টিমিটার এইচজি তে কনভার্ট করতে হতো, তারপর সেটা আবার এটিএম এ নিয়ে আসতে হতো। 76 সেমি এইচজি মানে সেটা 1 এটিএম, এটা মাথায় রাখবে সবাই। তারপরে স্মল টি ইকুয়াল টু বলে দেওয়া আছে 27°C, তাহলে এটাকে সেলসিয়াসকে স্মল টি দিয়ে প্রকাশ করা হয়, কেলভিন বা পরম স্কেলকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 27 এর সাথে যখন 273 যখন যোগ করব সেটা কেলভিন স্কেলে পরিণত হয়ে যাবে। তাহলে এটা হবে 7 3 10 0 1 1 0 300 কেলভিন। তারপরে বলছে 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন, এখানে এই 8 গ্রামটা স্মল এম অথবা ক্যাপিটাল ডাব্লিউর ভ্যালু হচ্ছে 8 গ্রাম। তারপরে বলছে কি আয়তন কত হবে? আর এর মান বলে দেওয়া আছে, আর সমান সমান 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এখানে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে H2 এর আণবিক ভর, H2 এর আণবিক ভর সেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করব। H2 এর আণবিক ভর হবে 1 into 2 গ্রাম। শুধু একটা হাইড্রোজেন পরমাণুর ভর হয় 1, এখানে হাইড্রোজেন দুটো আছে ওই জন্য 1 into 2 মানে 2 গ্রাম। বের করতে হবে আয়তনের মানটা। আদর্শ গ্যাসের সমীকরণ PV equal to nRT, এই n এর জায়গায় আমি লিখতে পারি স্মল m বা ক্যাপিটাল W বাই ক্যাপিটাল M RT। এবারে যদি আমি মানগুলো যদি বসাই, P এর মান 4 into V equal to M বা ক্যাপিটাল W এর ভ্যালু হচ্ছে 8 বাই 2। তারপরে আছে আর এর ভ্যালু 0.082 ইন্টু 300, এটা কাটলে হবে 4। তাহলে ভিটাকে শুধু লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি 4টাকে ওইদিকে নিয়ে গেলে উপরে 4 ইন্টু 0.082 ইন্টু 300 বাই এই 4টা নিচে চলে আসবে, তাহলে 4 কেটে গেল। এবারে এইটা দুটো গুণ করলে হবে 3 এর পরে দুটো শূন্য আগে বসিয়ে দিলাম, তারপরে 82 আর 3 গুণ করলে হবে 3 2 6 3 8 24। তাহলে দশমিকের পরে যেহেতু 3টে সংখ্যা আছে, শেষ থেকে 3টে সংখ্যার আগে দশমিক বসালে এই দুটো শূন্য বাদ চলে যাবে। তাহলে আমরা উত্তর হবে, অতএব এখানে লিখে দিচ্ছি V সমান সমান 24.6 লিটার, এটাই উত্তর।
তাহলে আয়তন বেরিয়েছে 24.6 লিটার। সবাই দেখে নাও। পরের প্রশ্ন মানে 3.2 এর অথবার প্রশ্নটা বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 mmHg চাপে, মানে মিলিমিটার পারস্তম্ভের চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা অবস্থিত আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 700 মিলিমিটার পারস্তম্ভের চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? আর 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 মিলিমিটার পারস্তম্ভের চাপে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? প্রথমে এই দুটো আয়তন আমাকে বের করতে হবে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলে বলে দেওয়া আছে, তাহলে স্মল টি বলে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটা কেলভিন স্কেলে প্রকাশ করতে গেলে 27-এর সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলে পরিণত হয়ে যাবে, হবে 300 কেলভিন। আর বলে দেওয়া আছে চাপের মান বলে দেওয়া আছে পি সমান সমান 700 mmHg। তাহলে মিলিমিটার থেকে আমি যদি সেন্টিমিটারে নিয়ে আসি, তাহলে মিলিমিটারের আগে সেন্টিমিটার, এক ঘর আগে আসছে, ওই জন্য এটাকে 10 দিয়ে যদি ভাগ করি উত্তর হবে 70 সেমি এইচজি। তাহলে পি এর মান আমি মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে গেলাম। তারপরে এবারে আমি বের করব, তাহলে এদিকে লিখি অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে O2 এর ক্ষেত্রে, এদিকে লিখি CO2 এর ক্ষেত্রে। O2 এর ক্ষেত্রে, অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে, তাহলে দুটো গ্যাসের ক্ষেত্রে প্রশ্নে যেটা বলে দেওয়া আছে উষ্ণতা এবং চাপের মান দুটো কি হবে? সমান হবে। তাহলে এখানে যে দুটো সমীকরণ আমাকে ব্যবহার করতে হবে, পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে দুটো গ্যাসের ক্ষেত্রে পি আর টি এর মানটা সমান, আর বাকিগুলোর মান সমান কিনা একটু দেখবো। আর এর মান, তাহলে এখানে আর এর মান এটাও লিখতে হবে পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে দুটো গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, পি আর টি দুজনের ক্ষেত্রেই সমান, বাকিগুলোর মান সমান কিনা দেখি। 32 গ্রাম বলেছে, 32 গ্রাম অক্সিজেন, তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে সেটা হচ্ছে 1 মোল। আর বলেছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, সেটাও কি 1 মোল, মানে এখানে এন এর ভ্যালু 1, এখানেও এন এর ভ্যালু 1, মানে এন এর মানটাও কি সমান। আর এর মান সব গ্যাসের ক্ষেত্রে আর এর মান কি হবে, ওই 0.082, এটা ধরে আমরা বেশিরভাগ অঙ্ক করি। তাহলে দুটো গ্যাসের ক্ষেত্রেই আর এর মানটা কি সমান। আমার বের করতে হবে দুটো গ্যাসের ক্ষেত্রে আয়তন, মানে এটা যদি V1 ধরি, এটা হবে কি V2। তাহলে এটা V1 সমান সমান উপরে হবে এন আর টি বাই পি, এখানে হবে V2 ইকুয়াল টু এন আর টি বাই পি। এবারে আমার বের করতে হবে দুটো গ্যাসের আয়তনের অনুপাত। তাহলে অনুপাতের আকারে যদি আমি লিখি, তাহলে V1 বাই V2, V1 বাই V2 সমান সমান লিখতে পারি এন আর টি পি, এন আর টি পি বাই ওই এন আর টি পি, উপরে এন আর টি পি বাই নিচেও এন আর টি বাই পি। এটা যদি উল্টে যদি যায়, তার মানে উপরে কি হয়ে যাবে, পি হয়ে যাবে। লাইনটা করি, এন আর টি বাই পি মানে এই V1 এর মান, নিচেও কি হবে এন আর টি বাই পি। এবারে যদি উল্টে যদি দিই, এটা এন আর টি পি হচ্ছে, এটা নিচের ভগ্নাংশটা ক্ষেত্রে উপরে পি হয়ে যাবে আর নিচে এন আর টি থাকবে। তাহলে এবারে যদি আমি সংখ্যাগুলো যদি বসাই, এন এর মান 1, আর এর মান 0.082, টি এর মান হবে 300,
পি এর মান হবে 70 ইন্টু এখানে হবে পি এর মান 70 নিচে 1 ইন্টু 0.082 ইন্টু 300, এখানে উপরে যা হবে এখানে নিচেও তাই হবে। তখন এবারে কেটে যাবে 70 70 কেটে যাবে, 300 300 কেটে যাবে, 0.082 0.082 কেটে যাবে। তার মানে উপরে 1 হচ্ছে, নিচে 1 হচ্ছে। মানে অতএব V1 is to V2 সমান সমান পেলাম 1:1। মানে দুটো গ্যাসের আয়তনের অনুপাত হবে 1:1। তাহলে প্রথম থেকে আরেকবার অঙ্কটা বলছি, যে 27°C উষ্ণতায় ও 700 mmHg চাপে, তাহলে দুটো গ্যাসের উষ্ণতা এবং চাপের মানটা শুরুতেই একই বলে দিচ্ছে। উষ্ণতা উষ্ণতা এবং চাপ, এখানেও চাপ যা এখানেও চাপ তাই, এখানে উষ্ণতা যা এখানেও উষ্ণতা তাই। তারপরে দেখছি বলেছে 32 গ্রাম অক্সিজেন, তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে এন এর ভ্যালু হবে 1, আর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে তার সেটাও মানে কি এন এর ভ্যালু, এন এর মান হবে 1। ওই জন্য এখানে এন এর ভ্যালু 1 বসিয়েছি, এখানেও এন এর ভ্যালু 1 বসিয়েছি। আর এর ভ্যালু দুজনের ক্ষেত্রে একই, এখানেও 0.082 হবে, এখানেও 0.082 হবে। এবার যদি আমরা কাটাকুটি করি শেষে সব কেটে গিয়ে 1:1 হবে। সবাই দেখে নাও অঙ্কটা। পরের প্রশ্ন 3.3 এর অথবার প্রশ্নটা বলছে 2 mm মানে 2 mm মানে হচ্ছে মিলিমিটার, 2 mm বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোক রশ্মির কত সময় লাগবে তা হিসাব করো। কাচের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে 1.5। তাহলে আলোক রশ্মিটা কাচের ফলক মানে একটা কাচের বেধ মানে কতটুকু, যতটুকু পুরু সেটা অতিক্রম করতে একটা আলোক রশ্মির কত সময় লাগবে সেটা আমার বের করতে হবে। মনে করো এটা একটা কাঁচের ফলক, এই কাঁচের ফলকটা পুরু, এই কাঁচের ফলকটা পুরু হচ্ছে 2 mm। এবার এর উপর যদি একটা আলোক রশ্মি যদি এসে পড়ে, তাহলে এই আলোক রশ্মিটার যে বিন্দুতে এসে পড়বে সেটার উপর যদি আমি একটা অবিলম্ব যদি টানি, তাহলে লঘু মাধ্যম থেকে মানে বায়ু থেকে আলোক রশ্মি কোথায় প্রবেশ করছে, কাঁচ, তাহলে বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, তাহলে বায়ু থেকে কাঁচের ঘনত্ব বেশি, তার মানে এটা হবে ঘন, এটা বায়ুটা হবে লঘু। লঘু থেকে ঘন মাধ্যমে যখন একটা আলোক রশ্মি প্রবেশ করবে তখন এই প্রতিসৃত রশ্মিটা অবিলম্বের কাছাকাছি চলে আসবে, এটা হবে ডেল্টা মানে চ্যুতিকোণ। তাহলে আলোক রশ্মিটা কোথা থেকে কোথায় প্রবেশ করছে, বায়ু থেকে কাঁচে। আমি লিখতে পারি এ মিউ জি এর ভ্যালু বলে দেওয়া আছে 1.5। তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগ সেটাকে আমি সি দিয়ে প্রকাশ করেছি। তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগটাকে সি দিয়ে লিখলে সি সমান সমান শূন্য মাধ্যম বা আলো মাধ্যমে আলোর বেগ হবে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানে এই যে কাঁচ ফলকের বেদ এটা বলে দেওয়া আছে 2 মিলিমিটার, 2 mm। এই মিলিমিটারটাকে যদি আমি মিটারে যদি আনতে চাই, তারপরে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে এটা মিটারে চলে আসবে। তাহলে একের পরে যেহেতু 3টে শূন্য আছে ওই জন্য 3টে সংখ্যার আগে দশমিক হবে, আছে একটা সংখ্যা ওই জন্য সামনে দুটো শূন্য বসিয়ে 3টে শূন্য, সামনে দুটো শূন্য বসিয়ে টোটাল 3টে সংখ্যা করে নিয়ে তার আগে দশমিক বসালাম, এত মিটার। তাহলে আলোক রশ্মিটা বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। ঘন মাধ্যম এটা কার উপর ডিপেন্ড করে, যার ঘনত্ব বেশি তাকে বলবো ঘন মাধ্যম, যার ঘনত্ব কম তাকে বলবো লঘু মাধ্যম। তাহলে লঘু মাধ্যম থেকে আলোক রশ্মিটা যেহেতু ঘন মাধ্যমে প্রবেশ করছে ওই জন্য প্রতিসৃত রশ্মিটা অবিলম্বের কাছাকাছি চলে আসছে, এটাকে বলা হয় আই কোণ, এটাকে বলা হয় আর কোণ। তাহলে প্রতিসৃত রশ্মিটা যা উচিত ছিল এইরকম বরাবর কিন্তু অবিলম্বের কাছাকাছি চলে আসছে।
তাহলে এ মিউ জি এখানে কাঁচের প্রতিসরাঙ্ক মানে এ মিউ জি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে 1.5। এটাকে আমি বায়ু ধরে নিয়েছি। যখন আমি একটা মনে করো কাঁচের ফলকের উপর যখন আমি টর্চের আলো ফেলবো, তাহলে রশ্মিটা বায়ু থেকে কাঁচের মধ্যে প্রবেশ করে। এবারে আমি এ মিউ জি সমান সমান লিখতে পারি সি বাই ভি। এখানে ভি সমান সমান হচ্ছে কাঁচের মধ্যে আলোর ভি সমান সমান হবে কাঁচের মধ্যে আলোর বেগ। এ মিউ জি 1.5, সি হচ্ছে 3 ইন্টু 10⁸ বাই ভি। তাহলে ভিটাকে 1.5 এর জায়গায় নিয়ে যাবো আর 1.5টাকে ভি এর জায়গায় নিয়ে যাবো। তাহলে ভি সমান সমান হবে 3 ইন্টু 10⁸ বাই 1.5। যদি এটাকে যদি আমরা একটু সমাধান যদি করি তাহলে কি হবে, এই দশমিক তুলে দিলে উপরে একটা শূন্য বেড়ে যাবে। এবারে এই 15 আর 30 কাটলে হবে 2। তাহলে অতএব ভি সমান সমান 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। মানে কাঁচের মধ্যে আলোর বেগ 2 ইন্টু 10⁻m/s। এখানে একটা জিনিস সবাই খেয়াল করবে, বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸। তাহলে সেখানে বায়ু মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, বায়ু মাধ্যমের ঘনত্বটা কাঁচের থেকে কম, যার জন্য সেখানে আলোর বেগটা এই এর থেকে বেশি। এটা 3 ইন্টু 10⁸, এটা বেরোলো 2 ইন্টু 10⁸। কাঁচের ঘনত্বটা বায়ুর থেকে বেশি, ওই জন্য কি হবে, আলোর বেগটাকে একটু কমিয়ে দেবে, ওই জন্য ভ্যালুটাও কম এলো। এই 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড এই কথাটার অর্থ হচ্ছে কাঁচের মধ্যে আলো এই 2 ইন্টু 10⁸ মিটার যেতে সময় নেবে 1 সেকেন্ড। সবাই দেখে নাও, উপরের দিকে মুছে দেবো একটু। তাহলে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড এটার অর্থ হচ্ছে কাঁচের মধ্যে আলো 2 ইন্টু 10⁸ মিটার যায় 1 সেকেন্ডে। কাঁচের মধ্যে আলো 2 ইন্টু 10⁸ মিটার যায় 1 সেকেন্ড। তাহলে কাঁচের মধ্যে আলো 1 মিটার যাবে, এর থেকে কম 1 মিটার, তার মানে সময়টাও কম নেবে। তাহলে 1/2 ইন্টু 10⁸ এত সেকেন্ডে। তাহলে আমার বের করতে হবে কাঁচের ফলকটার বেধ, মানে পুরু বলে দেওয়া আছে, কাঁচের ফলকটার পুরু বলে দেওয়া আছে কত, পুরু বলে দেওয়া ছিল 2 মিলিমিটার। 2 মিলিমিটারটাকে আমরা মিটারে পরিণত করেছিলাম। তাহলে কাঁচের মধ্যে আলো 0.002 মিটার যায়। তাহলে কাঁচের ফলকটার বেধ মানে পুরু বলে দেওয়া ছিল 2 মিলিমিটার, সেটাকে মিটারে নিয়ে এলে 0.002 মিটার হবে। 1/2 ইন্টু 10⁸ ইন্টু 0.002 এত সেকেন্ডে। এবারে এই দশমিক যদি আমরা তুলে দিই নিচে হবে হাজার। হাজার মানে একের পর দশমিকের পরে যেহেতু 3টে সংখ্যা আছে, তার মানে হাজার হবে। হাজারটাকে আমি লিখবো 10 কিউব। তো এবারে 2 কেটে দেবো, তার মানে তাহলে হবে 1/, এই 10⁸ আর এই 10 কিউব মানে 10⁻11 হয়ে যাবে। 11 সেকেন্ড, এটাকে আমি লিখতে পারি 10⁻−11 সেকেন্ড। তাহলে কাঁচের মধ্যে মানে ওই যে বেধের কাঁচ 2 mm বেধের কাঁচের মধ্যে আলো যেতে 10⁻−11 সেকেন্ড সময় নেবে। পুরোটা মুছে দিচ্ছি। তাহলে বিভাগ গয়ে এবারে আমরা বিভাগ ঘয়ের দিকে যাব।
বিভাগ ঘয়ের 4.2 এর প্রশ্নটা, বিভাগ ঘয়ের 4.2 বলছে 0.5 কেজি ক্যালসিয়াম কার্বোনেটের সাথে লঘু HCl এর সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে কত গ্রাম CO2 উৎপন্ন হবে? তারপরে বলছে STP তে ওই পরিমাণ CO2 এর আয়তন কত হবে? 0.5 কেজি CaCO3 এর সঙ্গে মানে ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথরের সাথে লঘু HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আবার মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়, সবাই মনে রাখবে। HCl এর সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে কত গ্রাম CO2 উৎপন্ন হবে সেটা বের করতে হবে। তাহলে 0.5 কেজি 0.5 কেজি 0.5 কেজি CaCO3 সমান সমান লিখতে পারি, এটাকে যদি আমি গ্রামে নিয়ে যাই 0.5 এর সাথে 1000 গুণ করলে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, ওই জন্য 1000 গুণ করেছি। 1000 গুণ করলে হবে 500 গ্রাম, মানে 0.0 যদি বসাই, মানে 3টে শূন্য আগে বসিয়ে তারপরে 1 আর 5 গুণ করলে 5 হবে। যেহেতু এখানে দশমিকের পরে একটা সংখ্যা, ওই জন্য একটা সংখ্যার আগে দশমিক বসালে কি হবে, এটা বাদ চলে যাবে, হবে 500 গ্রাম। 0.5 কেজি ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর মানে সেটা 500 গ্রাম। এবার আমি বিক্রিয়াটা লিখবো, ক্যালসিয়াম কার্বনেটের সাথে CaCO3 প্লাস HCl যদি বিক্রিয়া করে, সামনে একটা 2 দেবো, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে CaCl2, সেই সঙ্গে CaCl2 সেই সঙ্গে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন ডাই অক্সাইড, আর উৎপন্ন হবে H2O। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে HCl বিক্রিয়া করলে CaCl2 H2O আর CO2 উৎপন্ন হবে। তাহলে এই যে বিক্রিয়াটা, এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে এখান থেকে আমাকে ক্যালসিয়ামের হচ্ছে 40, ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন O3, এই জন্য 16 ইন্টু 3 এত গ্রাম, মানে উপরে 40 প্লাস 12 প্লাস 3 16 48, সবগুলো যোগ করলে কি হবে 8, 3 16 48, কার্বন 12, ক্যালসিয়াম 40, 8 দিয়ে 10-এর শূন্য, 8 দিয়ে 10-এর শূন্য, হাই থাকে 1, এটা হবে 100 গ্রাম। আর বের করতে হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড হচ্ছে কার্বনের 12, অক্সিজেন 16, তাহলে অক্সিজেন O2, তাহলে 16 ইন্টু 2, 12 প্লাস 16 দোকানে 32 গ্রাম, তাহলে হবে 44 গ্রাম। তাহলে এখান থেকে বলতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 থেকে CO2 উৎপন্ন হবে। 100 গ্রাম CaCO3 থেকে CO2 উৎপন্ন হবে 44 গ্রাম। 1 গ্রাম CaCO3 থেকে CO2 উৎপন্ন হবে 44/100 গ্রাম। আর আমাকে বের করতে হবে 500 গ্রাম CaCO3 থেকে কত গ্রাম CO2 উৎপন্ন হবে। তাহলে 500 গ্রাম CaCO3 থেকে CO2 উৎপন্ন হবে 44/100 ইন্টু 500 এত গ্রাম। এটা দুটো শূন্য কেটে গেল, এটা 44 আর 5 গুণ করলে হবে 4 5 20 শূন্য 2, 4 5 20 আর 2 22 গ্রাম, মানে 220 গ্রাম। 500 গ্রাম CaCO3 থেকে CO2 উৎপন্ন হবে 220 গ্রাম।
তারপরে বলছে এসটিপিতে ওই পরিমাণ CO2 এর আয়তন কত হবে, মানে এই পরিমাণ CO2 এর আয়তন কত এসটিপিতে সেটা আমার বের করতে হবে। সবাই দেখে নাও। ওর সাথেই যে প্রশ্নটা আছে সেটা এবার উত্তর করছি। এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন, এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। এসটিপিতে 1 গ্রাম CO2 এর আয়তন হবে 22.4 বাই 44 লিটার। তাহলে আমার বের করতে হবে 220 গ্রামের আয়তন কত এসটিপিতে। 220 গ্রাম CO2 এর আয়তন 22.4 বাই 44 ইন্টু 220 লিটার। এই দশমিক তুলে দিলে নিচে একটা শূন্য বেড়ে যাবে, তো এটা কাটলে হবে 2, এটা কাটলে হবে 112, 2 আর 4, এটা হবে 112 লিটার। এর উত্তর হবে 112 লিটার। পরের প্রশ্ন 4.2 এর অথবা 4.2 এর অথবা বলছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম, মানে কতখানি H2SO4 প্রয়োজন। 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কতখানি H2SO4 প্রয়োজন। তো প্রথমে বিক্রিয়াটা আগে লিখব। সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড সঙ্গে H2SO4, সোডিয়াম হাইড্রক্সাইড সঙ্গে H2SO4 বিক্রিয়া করলে হবে, সামনে একটা 2 বসালে Na2SO4, সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, সেই সঙ্গে উৎপন্ন হবে 2H2O, মানে জল, 2H2O, সোডিয়াম সালফেট আর জল উৎপন্ন হবে। তাহলে এখানে 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কতখানি H2SO4 প্রয়োজন। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড, সামনে 2টা লিখলাম, সোডিয়ামের 23 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, তাহলে 2 ইন্টু সোডিয়ামের 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, সবগুলো যোগ করলে 6 আর 1 7, 6 আর 1 7, 7 3 10 0, হাই থাকে 6 আর 1 7, 7 3 10 0, হাই থাকে 1, মানে 40, মানে 80 গ্রাম। আর H2SO4 এর ক্ষেত্রে হবে হাইড্রোজেন 1 ইন্টু 2 প্লাস সালফার 32, অক্সিজেন 16 ইন্টু 4 গ্রাম, তাহলে 2 প্লাস 32 প্লাস 4 16 64, 4 16 64, তাহলে সবগুলো যোগ করলে হবে 4 2 6, 6 2 8, 6 3 9, 4 2 6 2 8 9, তাহলে 80 গ্রাম। এটা থেকে আমরা বলতে পারি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন 98 গ্রাম। 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন, H2SO4 প্রয়োজন 98 গ্রাম। 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন 98 গ্রাম। 1 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন 98/80 গ্রাম। আর বের করতে হবে আমাকে 4 গ্রাম NaOH কে, তাহলে 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে
এর উপরে 98, নিচে 80 ইন্টু 4। এটা যদি আমরা কাটাকুটি যদি করি তাহলে 4 কুড়িং 80, 4 কুড়িং 4 দোকানে 8, তারপরে এটা 2 দিয়ে কাটলে 9 দোকানে 18, 8, 4 দোকানে 8 থেকে 9, এটা হবে 10। মানে উপরে হবে 49 আর নিচে 10। 49/10 মানে এটাকে আমি লিখতে পারি 4.9 গ্রাম। তাহলে এটা এটা কাটাকুটি করে উপরে 49 আর নিচে 10 হয়েছে, তার মানে লিখতে পারি 49/10। তাহলে 49/10টাকে আমি লিখতে পারি 4.9 গ্রাম। যেহেতু একের পরে একটা শূন্য আছে, ওই জন্য শেষ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো। সবাই দেখে নাও। পরের প্রশ্ন 4.5। 4.5 এর প্রশ্নটা বলছে 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 সেমি দূরত্বে রাখলে লেন্স থেকে 4.8 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে একটা বস্তুর দৈর্ঘ্য মানে 6 সেমি দৈর্ঘ্যের একটা বস্তুকে লেন্স থেকে 2.4 সেন্টিমিটার দূরত্বে রাখছে, তারপরে বস্তুটার প্রতিবিম্ব 4.8 সেন্টিমিটার দূরে গঠিত হচ্ছে। তাহলে এখানে রৈখিক বিবর্ধনের মান বের করতে হবে আর প্রতিবিম্বের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। এখানে আমি শুরুতে যেসব ভ্যালুগুলো বলে দেওয়া আছে, ধরে নিই L1 সমান সমান মানে বস্তুর দৈর্ঘ্য। L1 হচ্ছে বস্তুর L1 বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 6 সেমি। তারপরে বলছে ওই 6 সেমি দৈর্ঘ্যের বস্তুকে উত্তল লেন্সের সামনে 2.4 সেমি দূরত্বে রাখলে লেন্স থেকে 4.8 সেমি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। D1টা হচ্ছে D1 সমান সমান লেন্স থেকে বস্তুর দূরত্ব। লেন্স থেকে বস্তুর দূরত্ব বলে দেওয়া আছে 2.4 সেমি। D2 সমান সমান লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে 4.8 সেমি। তাহলে আমার বের করতে হবে রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত। প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে যদি সেটাকে যদি আমি L2 ধরি, L2 হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। এটা আমার বের করতে হবে। L2 ভ্যালুটা বের করতে হবে আর বের করতে হবে m এর ভ্যালুটা। রৈখিক বিবর্ধনকে আমরা স্মল m দিয়ে প্রকাশ করি। রৈখিক বিবর্ধন মানে সবাই মাথায় রাখবে যে উপরের প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য করে, বা প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, বা লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব করে আমরা রৈখিক বিবর্ধন পাই। m সমান সমান, তাহলে m সমান সমান আমি লিখতে পারি এখানে লেন্স থেকে বস্তুর দূরত্ব, লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব বলে দেওয়া আছে, মানে D2 বাই যদি আমি D1 যদি করি তাহলে উপরে প্রতিবিম্বের দূরত্ব নিচে বস্তুর দূরত্ব, মানে 4.8 বাই 2.4। তাহলে 4 দোকানে 8, 2 দোকানে 4। তাহলে রৈখিক বিবর্ধনের মান পেলাম 2। এবারে আমার বের করতে হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত। আবার তাহলে আবার m সমান সমান, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে L2 বাই L1 করলে, তাহলে m এর ভ্যালু বেরিয়েছে 2, 2টা বসিয়ে দিলাম। L2 L2 রেখে দিলাম, আর নিচে L1 এর মানটা বলে দেওয়া আছে 6। তাহলে L2 সমান সমান হবে 6টাকে এদিকে যদি পাঠিয়ে দিই তাহলে 2 ইন্টু 6 মানে 6 দোকানে 12। তাহলে অতএব L2 সমান সমান 12 L2 সমান সমান 12 সেমি। L2 এর মান বেরোলো 12 সেন্টিমিটার, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য। সবাই দেখে নাও।
পরের প্রশ্ন বলছে 4.7 4.7 বলছে যে 5 ওহম, 10 ওহম ও 15 ওহম রোধ বিশিষ্ট তিনটি রোধককে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে নির্ণয় করো। তাহলে তিনটে রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে, আর সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করা হয় তাহলে তুল্যরোধ কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে R1 সমান 5 ওহম, R2 সমান 10 ওহম, R3 সমান 15 ওহম। তাহলে তিনটে রোধ বলে দেওয়া আছে, তিনটে রোধকে শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি, শ্রেণী সমবায়ে তুল্যরোধকে RS দিয়ে প্রকাশ করা হয়। RS হচ্ছে শ্রেণী সমবায়ে, RS হলো শ্রেণী সমবায়ের তুল্য রোধ। RP সমান সমান্তরাল সমবায়ে, RP সমান সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। S মানে হচ্ছে সিরিজ, আর তোমার P হচ্ছে প্যারালাল, মানে সমান্তরাল। এবারে আমি যদি অতএব RS শ্রেণী সমবায়ে তুল্যরোধ বের করতে গেলে RS ইকুয়াল টু সবগুলো যোগ করে দেবে, R1, R2, R3। R1 এর ভ্যালু 5 প্লাস 10 প্লাস 15 ওহম, তাহলে সবগুলো যোগ করলে হবে 30 ওহম। তাহলে শ্রেণী সমবায়ে তুল্যরোধ পেলাম 30 ওহম। আরপি সমান আরপি সমান ওই যে 1/RP সমান এখানে সমান্তরাল সমবায়ে তুল্যরোধের ক্ষেত্রে 1/RP সমান লিখবো 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তার মানে 1/5 প্লাস 1/10 প্লাস 1/15। তাহলে সবগুলো যদি লসাগু যদি করি 5, 10 আর 15 পাবো 5, তাহলে 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15, 5 ইন্টু 2 ইন্টু 3, তাহলে কি হবে 30। 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15, 30। তার মানে উপরে হবে, নিচে 30, উপরে হবে 5 চক 30 প্লাস 5 চক 30, 3 10 30, আর 15 দোকানে 30। তাহলে 1 বাই এগুলো আরপি, এটাও হবে 1/RP। সবাই দেখে নাও, উপরের দিকে মুছে দিচ্ছি। তাহলে এটা আমরা সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান বের করছি। 1/RP সমান নিচে 30, উপরে সবগুলো যোগ করলে হবে 6 3 9, 9 2 11। তার মানে RP সমান হবে, এটা কোণাকুণি যদি গুণ করা হয় 1 আর 30 গুণ করলে হবে 30, আর এটা গুণ করলে হবে 11RP। তাহলে অতএব RP ইকুয়াল টু 30/11। এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে যদি রাখি, 11 দোকানে 22, বিয়োগ করলে হবে 8, উপরে 8 নিচে, তাহলে 2 পূর্ণ 8 11, এত ওহম। তাহলে এটা সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান বেরোলো। তাহলে এটাকে 30/11টাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। মুছে দিচ্ছি। তারপরের প্রশ্ন 4.7 এর অথবার প্রশ্ন। 4.7 এর অথবার প্রশ্নটা বলছে 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে, তাহলে একটা তার মানে যার মধ্য দিয়ে কারেন্টটা যাবে সেটাকেই আমরা কি বলি, পরিবাহী বা তার বলি। এই তারের রোধ বলে দেওয়া আছে, রোধের মান বলে দেওয়া আছে 5 ওহম। রোধের মান বলে দেওয়া আছে 5 ওহম। তাহলে 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 35 মিনিট ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, তাহলে সময়টা বলে দেওয়া আছে 35 মিনিট। 35 মিনিট।
তাহলে এই মিনিটটাকে আমার কিসে পরিণত করতে হবে, ঘন্টা মিনিট যাই থাকুক না কেন সেটাকে সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে 35 ইন্টু 60, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এটার সঙ্গে 60 গুণ করলে পুরোটা সেকেন্ড হয়ে যাবে। এটা গুণ করলে হবে, শূন্য বসে গেল, 5 ছক 30 শূন্য, 3 3 6 18, 3 21, 2100 সেকেন্ড। 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন তাপের পরিমাণ কত? 1 অ্যাম্পিয়ার মানে আই এর মান বলে দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন তাপের মান কত? তাহলে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রে, সেখানে জুলের সূত্রটা ছিল যে H সমান সমান I স্কোয়ার আর টি বাই জে। এখানে আমরা এই যে তাপের মানটা জুল এককে বের করতে পারি, আবার ক্যালোরিতে বের করতে পারি। তাহলে আমরা জুল এককে বের করব। তাহলে H সমান সমান জুল এককে যদি আমরা বের করি তাহলে জে এর মানটা হবে 1, কারণ আমরা লিখতে পারি I স্কোয়ার আর টি, যেহেতু জে ইকুয়াল টু 1। তাহলে I স্কোয়ারের মান হবে, তাহলে 1 স্কোয়ার, আর হবে 5, আর টি হবে, তাহলে 1 ইন্টু, এই সবগুলো যদি আমি একবার যদি গুণ করে দিই তাহলে শেষে দুটো শূন্য, 5 একে 5, 5 দোকানে 10, এত জুল। তাহলে এটাই হচ্ছে তাপের মান, উৎপন্ন কতটা পরিমাণে তাপ উৎপন্ন হবে। তার মানে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, নর্মালি কি হয়, একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যদি, মানে কিছুক্ষণ যদি তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যদি যায় তাহলে কি হবে, তারটা গরম হয়ে যায়, সেটা আমরা অনুভব করি। তাহলে এই যে কতটা পরিমাণে সে গরম হয়ে গেল, মানে তার তাপের পরিমাণটা এইরকম ভাবে বের করতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবার ভিডিওটি মানে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা 2026-এ মাধ্যমিক দিচ্ছ, তাদের হাতে বেশি সময়ও নেই, ভালো করে পড়াশোনা করো। আর বন্ধুদের কাছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।